ইস্পাহান মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আজকের রাজনৈতিক বেশ কিছু বক্তব্য আছে আজকে সারাদিনে। বিএনপি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাচ্ছেন যে 2024-এর যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান এটি কোনো দল বা ব্যক্তির নয়, কিন্তু জামাত বলছেন যে এটি সরকারি দল অর্থাৎ বিএনপি ফ্যাসিস্টের কাতারে পৌঁছে যাচ্ছে। একইভাবে আরেকটি বিষয় আমরা দেখলাম যে সাবেক আইজি পুলিশের বেনজির তিনি আটক হয়েছিলেন দুবাইতে এবং তিনি সেখানে জামিনে মুক্ত হয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কথাগুলো বলা হয়েছে যেটা আমরা বুঝতে পারি যে তারা আরব আমিরাতের সাথে কথা বলবেন এটি বলেছেন, কিন্তু একটি বিষয় হয়তো বা বলা যেতেই পারে যে জামিনে মুক্ত হওয়ার বিষয়টি তো ওভারনাইট ঘটেনি, তাহলে ঘটনা ঘটার পরে আমিরাতের সাথে কথা বলবে এই বিষয়টি কেন? নাকি আমিরাতের সাথে কথা বলে লাভ হবে কি হবে না এই ব্যাপারে সরকার আগেই চিন্তা করেছে? যাই হোক, এই আলোচনাগুলোও আসতে পারে এবং একইভাবে খুব দ্রুত দেখছি যে বিরোধী দল বিশেষ করে এনসিপির সাথে বিভিন্ন ধরনের দূরত্ব বাড়ছে এবং যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো পররাষ্ট্র সমরনীতি কোন পথে নতুন বাংলাদেশ, সেটি হলো সম্প্রতি যুক্তরাষ্ট্রের থেকে সার্জিও বোর ঘুরে গেলেন বাংলাদেশে। একটি বিষয় আমরা দেখলাম যে এখানে এসে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনের সাথে তিনি বৈঠক করেন। এটা আসলে পররাষ্ট্রনীতিতে করা যায় কি না এ নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে, সেটি নিয়েও আলোচনা করব। আমাদের আজকের বিষয় পররাষ্ট্র সমরনীতি কোন পথে নতুন বাংলাদেশ, সেই সঙ্গে দর্শক অন্যান্য রাজনৈতিক বিষয়গুলোও প্রাধান্য পাবে। আমাদের সঙ্গে রয়েছে নেভি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করব। 24 কোনো দল বা ব্যক্তির নয় বলছে বিএনপি। সরকারি দল ফ্যাসিস্টের ফটোকপি, কটাক্ষ জামায়াতের। দেশে শ্রদ্ধা শিষ্টাচারের অভাব দেখছেন অলি আহমদ। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। রাষ্ট্রবিরোধী মত দমনে আইন সংশোধন বললেন তথ্যমন্ত্রী। দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজির, তথ্য নেই পুলিশ হেডকোয়ার্টারে। আমিরাত সরকারের সাথে কথা বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। ঢাকার চারপাশের নৌপথে ওয়াটার বাস চালু করা হবে জানালেন নৌপরিবহন মন্ত্রী। নদী দূষণ বন্ধের উদ্যোগ নেবে সরকার। এবং মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জন 10 দিনের রিমান্ডে। শুনছিলেন শিরোনাম। আরেকটি বিষয় এখানে উল্লেখ করি দর্শক, সেটি স্বরাষ্ট্রমন্ত্রী আজকে একটি অনুষ্ঠানে বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ঘিরে সবাইকে সতর্ক থাকা উচিত, এবং এটি বলেছেন যে সম্প্রতি আমরা দেখলাম মেট্রো রেলের স্টেশনে দুটি বস্তু পাওয়া গেল, বোমা সদৃশ সন্দেহ ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেখানে পান সুপারি এবং জর্দার কৌটার মধ্যেই আসলে প্রচলিতভাবে ককটেল তৈরি করা হয়। এটিও আসলে কারা রেখে গেল, কেন খবর দেওয়া হলো, সেইগুলো আসলে খতিয়ে দেখা উচিত কিনা এটি সরকার ভাববেন। আমি আবু রুশদকে দিয়ে শুরু করতে চাই। সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলো পরে আসি। আমি এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে সার্জিও গোর আসলেন এবং তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন এবং তিনি সেখানে বললেন যে ব্যবসায়ীরা উদ্গ্রীব হয়ে আছে, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আপনার মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প যে স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে, সেই স্বাগত জানানোর চিঠিটিতে একদম লাস্টে একটা লাইন ছিল যে যুক্তরাষ্ট্রের অস্ত্র বা সামরিক সরঞ্জাম খুবই
উন্নত এবং খুবই বিখ্যাত। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের এই সবার আগে বাংলাদেশ, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, এটি প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন, অবস্থান করেছেন। পররাষ্ট্রনীতি কিন্তু আসলে সমরনীতি তৈরি করে। আপনি সেনাবাহিনীর একজন ডেকোরেটেড অফিসার ছিলেন এবং সাংবাদিকতা করছেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির সমরনীতি নিয়ে আমরা নতুন বাংলাদেশের এই 5 মাসে নির্বাচনের পরের কত দূর এগোচ্ছি, এটি কেমন মনে হচ্ছে, কি অবস্থা? আর বর্তমান বিএনপি সরকারকে নিয়ে বিভিন্ন বিষয়ে সমালোচনা করা যায়। কেউ কেউ যেমন এমনও বলেন যে উদারনৈতিক অদক্ষতা এদের মধ্যে দেখা যায় প্রশাসন বা অন্যান্য ক্ষেত্রে। কিন্তু একটা বিষয়ে এই সরকারকে ক্রেডিট দিতে হবে, সেটা হচ্ছে আমাদের কূটনীতিকে, পররাষ্ট্রনীতিকে আপনার স্বতন্ত্র যে ধারায় ফিরিয়ে আনা এবং আমাদের যে বন্ধু রাষ্ট্র, আমাদের যে বিভিন্ন আন্তর্জাতিক যে ক্ষেত্রগুলো আছে, যারা প্লেয়ার আন্তর্জাতিক মানে বড় শক্তিগুলো, এদের সাথে যে ধরনের সম্পর্ক যেভাবে রাখা দরকার সেই বিষয়গুলোকে অনেকটা স্ট্রিমলাইনে তারা নিয়ে এসছেন। এবং অনেক দিন পরে, বহু বছর পর বাংলাদেশ এটা দেখতে পাচ্ছে, বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারছে যে বাংলাদেশ একটা নতুনভাবে, মানে আগে যেরকম পররাষ্ট্রনীতি ছিল, মাঝখানে যে আপনার 2009 থেকে 2024-এর এই আন্দোলন পর্যন্ত পররাষ্ট্রনীতি ছিল একদম একদম নতজানু ধরনের এক ধরনের পররাষ্ট্রনীতি, সেখান থেকে বাংলাদেশ কিন্তু বেরিয়ে এসছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ইন্টারিমও এটা স্টার্ট করেছিল এবং এটা আপনি বলবেন যে এই সরকার এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেমন দ্রুত কতগুলি পদক্ষেপ নিয়েছে, এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে না, আপনার তাদের পদক্ষেপগুলো লক্ষ্য করেন যে আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি নিরাপত্তা একটা চুক্তি করলো। তারা কেন করলো? যে মধ্যপ্রাচ্যে যে সংকট সৃষ্টি হয়েছে তাতে আমাদের জ্বালানি সংকট দেখা দিতে পারে, ভবিষ্যতে আরও বড় হতে পারে সমস্যাটা, তখন আমরা জ্বালানি পাবো কোথা থেকে? এই যে একটা জ্বালানি নিরাপত্তা একটা বড় বিষয়। তারপরে এরা আমাদের প্রধানমন্ত্রী চীনে গেলেন, মালয়েশিয়াতে গেলেন। আপনি চীনের সাথে যে একটা আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক, জেনারেল জিয়াউর রহমান যেটা তৈরি করে দিয়ে গেছেন, সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, আপনি যাই বলেন না কেন, আমরা হয়তো চীনের কাছ থেকে অনেক দিন পরে বাংলাদেশের জন্য মাল্টিরোল জঙ্গি বিমান, যেটা আমাদের অত্যন্ত দরকার, সেগুলো হয়তো আমরা পেতে যাচ্ছি। আমরা আরও অনেক জিনিস পেতে যাচ্ছি। তাদের যে এই যে আনোয়ারায় যে আপনার একটা বাণিজ্যিক একটা জোন তৈরি হয়েছে, এগুলো তো অনেক দিনের পড়েছিল জিনিসগুলোকে, এই বদ্ধদুয়ারগুলো খুলছে। আর তারপরে বাংলাদেশ যে মাথা উঁচু করে কিছু ক্ষেত্রে কথা বলতে পারে, তার নিজস্ব বিষয়ে, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, এগুলো কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। এখন আপনি বলছেন যে পররাষ্ট্রনীতি তো সমরনীতি তৈরি করে। একটা দেশের স্বার্থ রক্ষায় বা বিপদে বা যে কোনো ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে যেটা প্রথম শিল্ড আর কি, সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি। তারপরে আসে আপনার সশস্ত্র বাহিনী বা আপনার সামরিক বিষয়গুলো। এখন পররাষ্ট্রনীতি যেভাবে আপনি তৈরি করবেন, সামরিক নীতিটা এর হচ্ছে পরিপূরক। এই জিনিসটা হলো প্রতিটা দেশ আপনার অনুসরণ করে। আপনি যে কোনো ছোট বড় যে কোনো দেশের দিকে তাকান, তার একটা সেট পররাষ্ট্রনীতি আছে যে আমার সম্পর্কটা কোন দেশের সাথে কী হবে, আমার জাতীয় স্বার্থ কী হবে। যেমন আপনি সিঙ্গাপুরের কথা ধরেন, আপনি সিঙ্গাপুর কিন্তু ওর পাশে যে দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তার কিন্তু শত্রুভাবাপন্ন কোনো দেশ না, বন্ধু রাষ্ট্র। সিঙ্গাপুরের সাথে মালয়েশিয়ান এই দুই দেশের নাগরিক ভিসা ছাড়া। সিঙ্গাপুরের তো নিজস্ব সামরিক বাহিনী না, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত মডার্ন একটা সশস্ত্র, এত সুন্দর একটা সশস্ত্র বাহিনী আছে তাদের। তাদের ইকুইপমেন্টগুলো অত্যন্ত সফিস্টিকেটেড, পশ্চিমা ইকুইপমেন্ট। তারা তাদের যে যতটুকুই সশস্ত্র বাহিনী আছে হাইলি ট্রেন্ড। তারা কেন সশস্ত্র বাহিনী রাখছে? আপনি তাদের সাথে তো মালয়েশিয়ার কোনো সামরিক সম্পর্ক খারাপ না, ইন্দোনেশিয়ার সাথে খারাপ না। আপনি যদি ইন্দোনেশিয়ার কথাও দেখেন, ইন্দোনেশিয়া মালয়েশিয়া দুটি মুসলিম দেশ, একজন আরেকজনের সাথে তাদের এমন কোনো সীমান্ত সম্পর্ক খারাপ না, কিছু না। কিন্তু ইন্দোনেশিয়া তার সামরিক ক্ষমতা বাড়াচ্ছে অস্বাভাবিকভাবে, খুব দ্রুতভাবে তারা বাড়াচ্ছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান এদের সহযোগিতায় তারা বাড়াচ্ছে। এবং এই যে জিনিসগুলো বাড়ায় কেন? এগুলো হচ্ছে আপনার তাদের পররাষ্ট্রনীতি। এবং পররাষ্ট্রনীতি শুধু যে প্রতিবেশীকে লক্ষ্য করে হয় তা না, আঞ্চলিক পরিস্থিতিকে লক্ষ্য করা হয়, আন্তর্জাতিক পরিস্থিতিকে লক্ষ্য করে হয়। তারপরে যে এক একটা জায়গা থাকে, যেমন তারা বাড়াচ্ছে মালাক্কা যে প্রণালী, সেই প্রণালীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পণ্য পরিবহন, জ্বালানি পরিবহনের জন্য। ঠিক একইভাবে বাংলাদেশ হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন এপাশে মধ্যপ্রাচ্যের এই আরব সাগর, পারস্য সাগর, বাবল মানদেব, এইসব জায়গা যেমন গুরুত্বপূর্ণ, ওই জায়গায় একটা সংঘর্ষ চলছে। এই আপনার মালাক্কা প্রণালীর এপাশে দক্ষিণ চীন সাগরে আবার একটা পরিস্থিতি আছে, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি, এরকম মাঝে মাঝে হয়। এখন বাকি আছে এই আপনার বাংলাদেশ, এরকম একটা জায়গা। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন?
এটা একদিকে হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার শেষ ভাগ, আবার আসিয়ান দেশগুলোর থেকেও এদিকের থেকে শেষ ভাগ। এই জায়গাটায় সম্মিলনস্থল হচ্ছে বাংলাদেশ। এখন এই জায়গাটায় আপনার যে ধরনের পররাষ্ট্রনীতি থাকা দরকার সেটা হয়তো আমরা স্বতন্ত্রভাবে শুধুমাত্র জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া, এমন কিছুটা ক্ষেত্রে জেনারেল এরশাদের সময় আমরা দেখেছি যে আমরা করতে পেরেছিলাম, কিন্তু বাকি সময়গুলোতে আমরা দেখেছি পুরোটা উলটপালট হয়ে যায়, মানে এরকম ছিল এরকম হয়ে যায়, সম্পর্কটাই উলটপালট হয়ে যায়। আপনি একচেটিয়াভাবে ধরেন এই বিগত সরকার দেখা গেছে যে প্রতিবেশী দেশের একদম মানে আওয়ামী পুরো লীগের- ফরেন পলিসি, তাদের আওয়ামী লীগ সরকার। পররাষ্ট্রনীতির একদম আপনার পরিপূরক পররাষ্ট্রনীতি বাংলাদেশে আপনার অব্যাহত চালু করে রেখেছিলেন। এর ফলে হয়েছে কি, আমাদের সশস্ত্র বাহিনীর যে রণনীতি, ডিফেন্স ডক্ট্রিন, আমাদের সশস্ত্র বাহিনীর যে আপনার বা প্রতিরক্ষা নীতি যাই বলেন, এটাও কিন্তু আপনার ওই রকমভাবে ঘুরে যায়, আপনার এলোমেলো হয়ে যায়। তখন আপনি কি হবে, আপনি শুধু তো অস্ত্র থাকলে হবে না, আপনার শুধু তো সৈন্য থাকলে হবে না, ক্যান্টনমেন্ট থাকলে হবে না, আপনার একটা নির্দিষ্ট গোল থাকতে হবে। আমি আবার আসবো আপনার কাছে। আমি যে কারণে এই কথাটি বুরুষদের কাছে শুরু করলাম, মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসি, সেটি হলো যে আপনি দেখছেন যে একের পর এক গুম খুনের মতো ভয়ঙ্কর অপরাধে আমরা সেনা সদস্যদের জড়িত থাকার বিষয়ে দেখছি, এবং আমাদের অন্তত 5 বা 6 জনেরও বেশি মেজর জেনারেল বা সেই মানের অফিসার তারা এই অভ্যুত্থানের সময় ভারতে চলে গিয়েছে। আপনি দেখেছেন যে এই গেল 15-17 বছরে যে পরিস্থিতি ছিল তার একটা উদ্গীরণ দেখেছি এয়ারফোর্সের ভেতরের থেকে। বিভিন্নভাবে বলা হচ্ছে যে আমাদের সামরিক বাহিনীর উন্নত করা, এমনকি এই যে মানসিক একজন অফিসার আরেকজন অফিসার, একজন মেজর জাহিদ, তাকে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ তার চাকরিচ্যুত তো করাই হয়েছে, জঙ্গি বানানো হয়েছে তাকে মেরে ফেলার জন্য। এবং এখন তার ওয়াইফকে, তার শিশু কন্যাদেরকে গুম করে রাখা হয়েছিল। একটা সমন্বিতি তৈরি করতে হলে, যে কারণে আমি আবুরুষদের কাছ থেকে এই প্রশ্নটি তুললাম, আপনি কি মনে করেন এই ক্ষতগুলো সারানোর কোন দিকে আছি আমরা কোন পথে গেলে এই জায়গাটা আমরা খুব দ্রুত সমাধান করতে পারবো? আমরা ফ্যাসিবাদী সরকার যে সবচেয়ে বেশি ক্ষতিটা করেছে, একটা তো করেছে তার দেশে একটা লম্বা সময় ধরে নির্বাচন বন্ধ করে দিয়ে তার একদলীয় শাসন কায়েম। সবচেয়ে যে ক্ষতিটা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে নাজুক প্রতিষ্ঠানগুলো বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। অতীতে আমাদের সামরিক বাহিনী নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ধরেন 75-এর পর থেকে তো সামরিক বাহিনীর উপর দিয়ে একটা নানা ধরনের আপনার ঘটনাবহুল ছিল। জিয়া রহমান সাহেব অনেক পরিস্থিতির মধ্য দিয়ে তারপরে একটা স্থায়ী বা চেইন অফ কমান্ডের মধ্যে এনেছেন। এরশাদ এসে আবার একটু ক্ষতির সম্মুখীন হয়েছে, 1/11 এসে আবার এক ধরনের ক্ষতির পরিস্থিতির মুখোমুখি হয়েছে। শেখ হাসিনা এসে যেটা করেছেন, উনি সেনা অভ্যুত্থান চিরতরে বন্ধ করার মানে একটা কৌশলগত কথা বলে পুরো সেনাবাহিনীর মধ্যে একটা দলীয়করণের জায়গাটা, যেটা অতীতে এত খারাপভাবে যেটা হয় নাই, দুর্নীতি সহ শুরু করে এবং মানে এই যে গুম খুনের জায়গায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে। আপনি ঠিকই বলেছেন যে আমি র্যাঙ্ক আকারে দেখি না, কে লেফটেন্যান্ট জেনারেল, কে মেজর জেনারেল, এই আকারে দেখি না। আমি দেখি যে আমাদের যে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, এই সমস্ত জায়গায় এবং আমাদের আরও গুরুত্বপূর্ণ সেনা সদরের গুরুত্বপূর্ণ দায়িত্বের লোকেরা যারা এখন ভারতে অবস্থান নিয়ে আছেন, আমি জানি না, রোশদ ভাই আরও ভালো বলতে পারবেন, অতীতে কখনো এই প্রোফাইলের লোকেরা দেশ থেকে পালিয়ে গিয়ে শত্রু রাষ্ট্র এই সেন্স আমি বলছি যে যেহেতু আমাদের সাথে ভারতের সীমান্ত বিরোধ, সংঘর্ষ, সংঘাত, নানা ঐতিহাসিক যুদ্ধ বিগ্রহের বিষয়গুলো জড়িত, এরকম আশ্রয় নিয়েছে অতীতে আমাদের জানা নাই। এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে আমাদের সমরনীতি বা আমাদের পররাষ্ট্রনীতি এটা যার ক্ষতিগ্রস্ত কিনা, আমি তো মনে করি এটা সিরিয়াস লেভেলের থ্রেটের মধ্যে আমরা আছি। এখন কথা হচ্ছে আমাদের যে সামরিক শক্তি আছে সেই শক্তি দিয়ে আমরা ভারতের মোকাবেলা করার চিন্তা করতে পারি কিনা বা করব কিনা, বা আমাদেরকে একসময় যেটা বলা হয়েছে যে ভারতের পক্ষ থেকে যে বাংলাদেশের সেনাবাহিনীর আর দরকারই বা কি, কারণ ভারত তো আমাদের বন্ধু হিসাবে আছেই। এখন দেখেন
রুশ ভাই যে কথাটা বলেছেন, সারা পৃথিবীতে বলা হয় যে নিরাপত্তার জন্য প্রধান কৌশল হচ্ছে তোমার সামরিক শক্তি বৃদ্ধি করা। ধরেন যাদের এক ধরনের নিউক্লিয়ার পাওয়ার আছে, সে কিন্তু একদিক থেকে সেফ, তার সাথে কেউ লাগতে আসতে অনেক হিসাব করতে হয় তাদেরকে। এই জন্য আমাদের সমরনীতি আমাদের সামর্থ্য অনুসারে আমাদেরকে আরো অন্য কৌশলগতভাবে সমরনীতি নিতে হবে। যেমন আমরা দেখেছি যে আমাদের এখানে বহুবার এটা আলোচনা হয়েছে, বা জিয়াউর রহমান সাহেব যে বিএনসিসি করেছেন, নানা ধরনের গণ অনানুষ্ঠানিক সেনা আনসার ভিডিপি থেকে শুরু করে বিভিন্ন, ইভেন আমাদের যেটা বর্ডার গার্ড বা বিজিবি যেটা আছে, ইররেগুলার ফোর্সগুলো যাতে তৈরি তাদের হতে যে পারে। ড্রেস এন্ড তাদের যে উইপনগুলোকে আপগ্রেডেড করা, তাদেরকে আরও উন্নত ট্রেনিং সেনাবাহিনীর সাথে ইন্টিগ্রেটেড করে দেওয়া, এই সবগুলো কিন্তু আমাদের জাতীয় প্রতিরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সমস্ত আলোচনা বহুবার করেছি যে ভারতের সাথে আমাদের যেই সামরিক শক্তি তুলনা করা হয়, আমি দেখেছি কিছুদিন আগে সম্ভবত এই যে পশ্চিমবঙ্গের যে ভদ্রলোক মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু সাহেব বলছেন যে বাংলাদেশকে তো আমাদের একদিন না 1 মিনিটের ব্যাপার। কথাটা কিন্তু খুব ভুল। কারণ দেখেন, ভারত এত বড় রাষ্ট্র, তাকে কিন্তু তার সেনাবাহিনী অনেক বড়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার সেনাবাহিনী কিন্তু তাকে অনেক জায়গায় ডেপ্লয় করে রাখতে হচ্ছে, ঠিক আছে? সো আর আমাদের দেশের মানুষের, এবার তো আমরা দেখলাম যে এত কিছুর মধ্যেও ভারত যখন নানাভাবে আমাদের এখানে পুশিং করার চেষ্টা করছে, আমাদের বিজিবির জওয়ানদের সাথে কিন্তু সাধারণ মানুষ কিন্তু লাইনে গিয়ে দাঁড়িয়েছে। তো সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সামরিক শক্তি শুধুমাত্র সেনাবাহিনীকে হিসাব করলে হবে না। আমাদের এই গণ নিরাপত্তা, গণসামরিক প্রশিক্ষণের বিষয়টাকে, এটা জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম শুরু করেছিলেন, এবং এরশাদও আমি যতটুকু জানি সেই পলিসির বাইরে যান না, সেই পলিসিকে ফলো করেছেন। ইভেন দো এখনও আমাদের সেনাবাহিনীর সেই ছিল, যেটা আওয়ামী লীগ এসে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। এবং আওয়ামী লীগ সবচেয়ে বড় যেটা ক্ষতি করেছে সেটা হচ্ছে আমাদের এখানে এই নানা কথা আমরা যেগুলো শুনেছি যে ইন্ডিয়ান লোকজনের ইন্টারফেয়ারেন্স, আমাদের সামরিক বাহিনীর সাথে যোগাযোগ, ওই যে কথা শোনার ব্যাপার কি, মেজর জাহিদের ঘটনাটা বলেন। হ্যাঁ, এটা তো পরিষ্কারভাবে অপরাধ ট্রাইব্যুনালে এসেছে। আপনি একটা ঘটনা, আমি এটা আমার কাছে একটা উদাহরণ হিসেবে বললাম, আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি গুম হলেন ঢাকায় বা বাংলাদেশে, কিন্তু ওনাকে পাওয়া গেল ভারতে। এটার এখনো ব্যাখ্যা কিন্তু আমরা পাই নাই যে কারণটা কি। এবং এই জায়গাটা কিন্তু তারপরে আপনি দেখেন, এই যে ওসমান হাদি হত্যার পরে আমরা দেখলাম খুনিরা সবাই গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে মমতা ব্যানার্জির লাস্ট যে কথাটা, আমরা কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আপনি এগুলো তো কোনো মমতা ব্যানার্জি তো কোনো সাধারণ মানুষ না, উনি যে কথাটা বলেছেন, এবং এটার সাথে সাথে কিন্তু আবার আপনার ইন্ডিয়ান মেইন স্ট্রিম তাদের যে পাওয়ার থেকে আবার মমতাকে এটার জন্য সতর্ক করা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের দেশের সামরিক ইস্যুতে ইন্ডিয়ান ইন্টারফারেন্সটা যে পর্যায়ে আওয়ামী লীগ নিয়ে গিয়েছে, এটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, আমাদের অতীতের যে কোনো সময়ের চাইতে আমাদের এই নিরাপত্তা বাহিনীকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এবং কোনো না কোনো একদিন এই জিনিসটা আসবে যে শেখ হাসিনা, এই যে দেখেন ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ান আপনার এই যে ভদ্রলোকের নাম কি, পররাষ্ট্রমন্ত্রী শশী থারুরের কথা বলছেন না, ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী যে জয়শঙ্কর যে স্টেটমেন্ট দিয়েছেন, শেখ হাসিনা আগ্রহ প্রকাশ করেছেন ভারতে আশ্রয় পাওয়ার জন্য। এবং এই যে সেটেলমেন্টটা হলো যে বাংলাদেশের বিমান গিয়ে সেখানে ল্যান্ড, সামরিক বিমান ল্যান্ড করলো, এবং সেখানে তাকে রিসিভ করলো কে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা তাকে রিসিভ করলো। তাহলে এখানে এই যে সামরিক কমিউনিকেশন, এই জায়গাটা কিন্তু একদিন না একদিন এই রহস্যগুলো বের হবে যে এই ধরনের কার্যক্রমে আমাদের সার্বভৌমত্ব কতটুকু প্রশ্নবিদ্ধ হয় এবং কতটুকু এটা বলা যায় যে আমাদের দেউলিয়ত্ব প্রকাশ পায়, এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না। সো আমি যেটা মনে করি যে আমাদের সেনাবাহিনীর উপরে অতীতে বহুবার এ ধরনের ডিজাস্টার এসেছে, কিন্তু কোনো না কোনোভাবে আমাদের অ্যাজ এ ইনস্টিটিউশন সেনাবাহিনী এটাকে রিকভার করেছে। আমরা চাই যে বর্তমান সরকার এই বিষয়টাতে গুরুত্ব দিবেন, এবং এই জিনিসগুলো যদিও আমি এখানে ইতিবাচক দেখি যে নানা কালপ্রিটদেরকে কিন্তু নানাভাবে ধরা হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা ইন্টারিম আমলে দেখেছি এই সমস্ত ধরার ব্যাপারে সহযোগিতা করা হয় নাই, নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। দেখেন আমাদের দেশের
সামরিক বাহিনীর প্রতি মানুষের একটা আলাদা বিশ্বাস আছে। আমরা এই আলাদা- 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু সেটা দেখলাম। না আমাদের, আমি তো যে বলেছি আমাদের শেষ পর্যন্ত সেনাবাহিনী- আমাদের যতগুলো প্রতিষ্ঠান তো ধ্বংস হয়েছে, এখনো পর্যন্ত প্রতিষ্ঠান হিসেবে যদি কিছুটা হলেও মানুষের ভরসা থাকে সেটা হচ্ছে সেনাবাহিনীর। আমি আপনাকে একটা নিজের অভিজ্ঞতার কথা বলি। কালকে আমি আমার এলাকায় গিয়েছিলাম, সেখানে আমি এলাকার বাইরে একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, একটা রোড দেখলাম খুব ভালো। তো আমি বললাম যে রোডটা তো বেশ ভালো, সাথে সাথে ড্রাইভার বলছে এটা তো আর্মিরা করেছে। তো আমি বললাম যে আর্মিরা তো রোড বানায় না, আর্মিরা হয়তো এটা কন্ট্রাক্টরই নিয়েছে, আর্মির বলছে না এটা আর্মিরা করেছে এই জন্য ভালো। এই যে তার মানে একটা বিশ্বাস যে ভেতরের সেনাবাহিনী যখন কোনো কাজ করবে সেটা ভালো করবে, এই বিশ্বাস বোধটা কিন্তু এখনো আমাদের দেশে অটুট আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখেন আপনি, আমাদের এই 55 বছরে আমাদের সেনাবাহিনীর যে পরিমাণ মানে বিতর্কিত রাজনীতির ভূমিকাগুলো আছে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায়, আমাদের সেনাবাহিনী কিন্তু এই জায়গায় ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের যে সবচাইতে ডিসিপ্লিন ফোর্স, আমরা দুষ্টামি করে আগে বলতাম যে ঢাকা শহরের যানজট, ঢাকা শহরের ডিসিপ্লিন আসে না, তো জাহাঙ্গীর গেটটা প্রতি মাসে 1 কিলোমিটার আগায় দিলেই তো ভালো হয়। কারণ দেখেন একই গাড়ি ক্যান্টনমেন্টে ঢুকলে ঠিক হয়ে যায়। তো এই জন্য আমাদের জন্য এটা খুবই আমি alarming। আবার আসবো, আমি বিরতিতে যাব। বিরতির আগে আবু রুস্ত আপনার প্রতি এই প্রশ্নের শেষ টেইলটা বলে গেলাম কন্টিনিউটি দিয়ে। আমরা মেজর জিয়ার বিষয়টা দেখলাম কক্সবাজারে, মেজর জাহিদের বিষয়টা দেখলাম, এখন সে ব্রিগেডিয়ার জেনারেল। আমরা আজমির বিষয়টা দেখলাম, আমরা আমি নামটা ভুলে গেছি, হ্যাঁ হাসিবের কথা দেখলাম। যে একের পর এক আপনি দেখেন একটা এসি বিস্ফোরণকে বোমা বিস্ফোরণ বানিয়ে 4 জন ক্যাপ্টেনকে চাকরিচ্যুত করা হয়েছে। এটি আমার সেনাবাহিনী দেখেই আমি কথা বলছি, আমার সেনাবাহিনীকে নিয়ে আমি কথা বলবো, সেইভাবেই বলছি। এবং এই যে অস্ত্র তো উন্নয়ন করা হবে, কিন্তু মনোবলটা মনে হয় অস্ত্র চালানোর জন্য সবচেয়ে বড় শক্তি। এই উন্নয়নটা কিভাবে ঘটবে? আপনি দেখেন শেষ পর্যন্ত একরাম হত্যায় একজনকে মিফতাহকে ধরা হলো, এবং তিনি এই যে তাদের মধ্যে এক ধরনের গ্রুমিং ছিল, এবং সেই জায়গা থেকে এয়ারফোর্সের ঘটনাগুলো আসছে। বাংলাদেশ সেনাবাহিনী 24-এ শেষ পর্যন্ত মানুষের পক্ষে দাঁড়িয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং একইভাবে সেনাবাহিনী অ্যাজ ইনস্টিটিউশন সবসময় জনগণের পক্ষে ছিল, অ্যাজ ইনস্টিটিউশন। এটা আমার এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই উন্নয়নের ঘটনাগুলো আসছে, আমরা বেশ কিছু সামরিক সরঞ্জাম কিনছি, ওইদিকে ভারতকে আমরা কোনো উস্কানি না দিলেও ভারত সারাক্ষণ বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়ায় বলেই যাচ্ছেন তারা বাংলাদেশ কেন বিমান কিনবে, বাংলাদেশ আমাদের বিমান কেনা নিয়ে তাদের কেন এত চিন্তা ভাবনা। এই সব কিছু মিলিয়ে আমরা কত দ্রুত আমাদের সেনাবাহিনীকে ইউনিক পর্যায়ে আবার নিয়ে আসতে পারবো, ইউনিটি পর্যায়ে আবার নিয়ে আসতে পারবো, কিভাবে এগোলে এটি হয়? প্রশ্নের উত্তর আমরা বিরতির পরে এসে জানব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পরে 1 মিনিটের মধ্যে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। যে কথাটি বলছিলাম যে কত দ্রুত আমরা আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ইউনিক পর্যায়ে নিয়ে আসতে পারবো, সামরিক সরঞ্জামের ক্ষেত্রে এবং মনোবল সব কিছু মিলিয়ে। বাংলাদেশে কেন পৃথিবীর যে কোনো দেশে আপনাকে প্রথম এই নিরাপত্তা বিষয় বা আপনার প্রতিরক্ষা বিষয়কে যদি আপনি সেটেল করতে চান, এই যেই প্রসঙ্গগুলো আসলো যে কেন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, কেন আমাদের সেনাবাহিনীর কতিপয় অফিসার আপনার খুন গুণের সাথে জড়িত হলেন, এই বিষয়গুলো একটা জিনিস আমি একটু যোগ করি, এই অফিসাররা কিন্তু কেউ সেনাবাহিনী থেকে এর সাথে জড়িত হয়। ওইটাই বলছি যে এটা কেন, বাট তারা তো সেনা অফিসার ছিলেন। আপনি এই বিষয়গুলো হচ্ছে আপনি যখন যে কোনো দেশের সেনাবাহিনীকে আপনি এক হচ্ছে যে প্রথম যদি ওই দেশে গণতন্ত্র না থাকে, ওই দেশে যদি একটা ভালো শাসন না থাকে, মানে সুশাসন না থাকে, এটা যদি ব্যর্থ হয়, আপনার স্বৈরশাসন থাকে, আপনার যদি চরম দুর্নীতি থাকে, আপনার যদি অন্য কোনো ভিন দেশের এজেন্ডা বাস্তবায়ন করার শাসক থাকে, তাহলে আপনি সেই দেশের সেনাবাহিনী কেন সকল জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটবে, এটা থেকে কেউ বাদ যাবে না। ধর্মীয় ক্ষেত্রেও তা ঘটবে, প্রশাসনেও তা ঘটবে। আপনার মেজর জাহিদকে গুলি করে এদের তো মেরেছে পুলিশরা, আপনার এখন পুলিশ থেকে করা হয়েছে, মেজর জিয়াকেও মেরেছে। আচ্ছা, এখন আপনি বলছেন যে আমাদের সেনাবাহিনীর অফিসাররা গিয়ে বিভিন্ন জায়গায় এ ধরনের কাজ করলো কেন?
কাজ করেছে আপনার সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কোনো সদস্যকে কখনোই সিভিল কোনো কাজে লাগানো যাওয়া উচিত না। আপনি সিভিল কোনো প্রতিষ্ঠানে যখন দিবেন তখন আপনার সেই জিনিসগুলো অন্যরকম বিভিন্নভাবে টার্ন নেয়, বিভিন্ন ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আপনি এই কারণেই দেখবেন যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সাধারণত এই বিষয়গুলোকে অ্যাভয়েড করা হয়। আপনি কি র্যাব যখন তৈরি করা হলো, র্যাব তৈরি করার সময় এটা যে আপনার যে প্রণালীটা ছিল গঠন করার, সেখানে কিন্তু আপনার এখনও তো অনেক বিএনপির সিনিয়র নেতা জীবিত আছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। বিএনপির প্রায় সকল সিনিয়র নেতা এটার বিরোধিতা করেছিলেন যে এটা তৈরি করেন না। বেগম জিয়াও মোটামুটি এটাতে রাজি হচ্ছিলেন। তারপরে বলা হলো না, যখন না এটা করতেই হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নো চাপ আছে মার্কিন এরকম যুক্তরাষ্ট্রের বলা চাপ ছিল। না, এটা হচ্ছে জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী এবং আরও 2-1 এটার সাথে ছিল। তারপরে এটাকে বলা হলো যে ঠিক আছে, তাহলে যদি এটা করাই হয় এটা পুরোটাই থাকুক, অন্য একটা দরকার পড়লে আমরা একটা এপিবিএন যেরকম তৈরি করেছিলেন জেনারেল জিয়া, তাহলে এটাকে আলাদা একটা সার্ভিস তৈরি করা হোক বা পুলিশের বিশেষ বা মানে ট্রেনিং দিয়ে এদেরকে দেওয়া হোক, যাতে সামরিক সদবাহিনীর সদস্যদেরকে না দেওয়া হয়। ব্যারিস্টার মওদুদ এটা বিশেষ করে বলেছিলেন। ওনাদের এটা ছিল যে যখন এরা সিভিল কাজে যাবে, সিভিল কাজে গেলে এদেরকে বিভিন্ন অপরাধমূলক তৎপরতা, বিভিন্ন জিনিসের মধ্যে এদেরকে আপনার নজর দিতে হবে, এদেরকে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আসবে, তখন এরা অন্যরকম হয়ে যেতে পারে। এটা অত্যন্ত স্বাভাবিক। এখন আপনি এদেরকে ওখানে দিলেন কেন? আপনি দেওয়াটা তো ঠিক না। আপনি সিআইএতে কি আপনি কখনো দেখেছেন যে কোনো সেনা সদস্য যারা চাকরি করে তারা গিয়ে কাজ করে? MI6 ব্রিটেনের যে গোয়েন্দা সংস্থা, সেখানে কি চাকরিরত অফিসাররা গিয়ে এরকম করে কাজ করে? তাদের আলাদা ক্যাডার আছে। আপনি ভারতের যে গোয়েন্দা সংস্থা, সেখানে আছে কোনো সিভিল মানে মিলিটারি অফিসার কিছু ডেপুটেশনে দেওয়া হয়, তারা অন্য কাজ করে। কারা চালায় এটাকে? আপনি এমনকি চীনা ওটা মনে হয় অপারেশনের সময় দেওয়া হয় কোনো মানে ওরকম ভাবে কখনো না, ওদের কিছু টেকনিক্যাল বা কিছু জিনিসে মাঝে সাঝে দেওয়া হয়। আপনি চীনা গোয়েন্দা গুপ্তচর সংস্থা, সেখানেও কারা থাকে? কারা মেইনলি অপারেট করে? সব সিভিলিয়ান। আপনি তাদের বিশেষ বাহিনী থেকে তৈরি করা হয়। আপনি আইএসআই এর কথা বলতে পারেন যে আইএসআই মূলত আপনার একটা সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী পরিচালিত একটা সংস্থা সব সময়, কিন্তু খোঁজ নিয়ে দেখেন যে আইএসআই এর যারা অপারেটিভ, যারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কাজ করে, এদের 2 বছর ট্রেনিং দেওয়া হয়, এটা বেশিরভাগ হচ্ছে সিভিলিয়ান। এখন পাকিস্তানের কথা আপনি বাদ দেন, ওদের ট্রেডিশন, ওদের ব্যবস্থাপনা অন্যরকম। ওটা বাংলাদেশের ক্ষেত্রে ধরেন, বাংলাদেশ তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য, একটা দেশ যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, আপনি সেখানে বারবার গণতন্ত্র ব্যাহত করেছেন। আপনি পাকিস্তানের মানুষ আর বাংলাদেশের মানুষ এক না, ভারতের মানুষ বাংলাদেশের মানুষ এক না। বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্র চায়। আপনি জেনারেল জিয়াউর রহমান বলেন বা আমাদের বেগম খালেদা জিয়া বলেন, তারা যে আপনার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে একটা জনবান্ধব প্রতিরক্ষা নীতি ও ধরনের জিনিস একটা তৈরি করার চেষ্টা করেছিলেন। বিশেষ করে জেনারেল জিয়াউর রহমান যখন শুরু করলেন, ডক্টর তালুকদার মনিরুজ্জামান যিনি আমাদের জাতীয় অধ্যাপক ছিলেন, আমি তো তাদেরকে ইন্টারভিউ করেছি, ওনাদের কাছ থেকে জানতে পেরেছি, আমার বইও আছে নিয়ে। আপনি ওনারা তাকে আইডিয়া দিলেন কি যে আমরা যেহেতু একটা এত বড় সশস্ত্র বাহিনী আমাদের দেশে তৈরি করতে পারবো না, আমাদের ভূমিও অত বড় না, আমাদের অত অর্থ সম্পদও নেই যে আমরা এত জিনিস তৈরি করতে পারবো। যেমন আপনি বলবেন যে বাংলাদেশের যদি একসময় অনেক ধনী রাষ্ট্রেও পরিণত হয়, বাংলাদেশে আপনি 2000 ট্যাঙ্ক রেখে কোনো প্রয়োজন নেই, আপনি এটাকে চালানোর জায়গা নেই, আমাদের মাটি সেটা আপনার পারমিট করে না, নরম মাটি, জলাভূমি এরকম আর কি। তা আমাদের কি করতে হবে? আমাদের যদি জাতীয় নিরাপত্তা দেখতে হয়, ইন কেস অফ এনি ওয়ার, যদি কোনো যুদ্ধ আসে, আমরা কি করব? ফোর্স মাল্টিপ্লায়ার বলে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। যে সামরিক বাহিনী তো এত বড় না, এর সাথে এই যে আনসার ভিটিপি তৈরি করতে, প্যারামিলিশিয়া, আধা সামরিক বাহিনী, আমাদের বর্ডার ফোর্স যেটা আছে তখন ছিল বিডিআর, যে এদের সক্ষমতা বাড়াতে হবে। ওইখানে আমরা সক্ষমতা বাড়ালাম কেমনে? আমরা ওখানে মিলিটারি অফিসার দিলাম, আমাদের দিয়ে ওদের ট্রেনিংটাকে অনেক ভালো করে দিলাম, ওদেরকে সুপ্রশিক্ষিত করলাম, এখনও যা করছি আমরা। এখন এই জিনিসগুলোকে, আরেকটা জিনিস হচ্ছে যেটাকে আমরা গুরুত্ব দিয়েছিলাম আগে, যে জোটবদ্ধতা। যেহেতু আমি একলা পারবো না, আমি বন্ধু রাষ্ট্রগুলোকে সাথে নিব। এটা ছোট রাষ্ট্রগুলো করে থাকে, সব সময় করে কি, বড় একটা রাষ্ট্র বা 2-3টা রাষ্ট্র এরকমকে সাথে রাখে, তারা তাদেরকে অস্ত্র দেয়, তারা তাদেরকে সাথে থাকে, একসাথে মহড়া করে, একসাথে তারা ট্রেনিং করে, এমনকি লাগলে সেখানে ঘাঁটি থাকে। আপনি দক্ষিণ কোরিয়ার কথা বলেন, দক্ষিণ কোরিয়া চীনের ভয়ে ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি তৈরি করেছে। আপনি সমালোচনা করবেন, হুজুগ করবেন, আমি তাহলে কথা বলে লাভ নেই। আপনাকে বাস্তব দেখেন, উদাহরণ দিচ্ছি, তাহলে হচ্ছে কি ওখানে রেখেছে। ওখানে জাপান একটা ছোট দেশ, চায়নার সাথে চরম শত্রুতা তাদের, সেখানেও মার্কিন ঘাঁটি। এতে কি হয়েছে? তাদের সামরিক খরচ কমে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দিকটা এতদিন দেখেছে, ওরা উন্নয়নের দিকে, অর্থনৈতিক উন্নয়নের দিকে যেতে যেমন পেরেছে, একই সাথে তারা তাদের নিরাপত্তাটাও রাখতে পেরেছে। একই কথা ফিলিপাইনের ক্ষেত্রে প্রযোজ্য, একই কথা আপনার এই যে আমি বললাম সিঙ্গাপুরের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার থাইল্যান্ডেও মার্কিন সামরিক ঘাঁটি আছে, ঠিক একইভাবে অন্য দেশেও এরকম আছে। অতি সম্প্রতি
এই যে ভারতের কথা আপনারা বলেন যে এটা এত বড় দেশ, এত বড় সেনাবাহিনী, ভালো কথা। তো এটা আপনার রাশিয়ার সাথে রেলস চুক্তি করলো কেন? রেলস চুক্তিটা হচ্ছে 1971 সালের পরে এই প্রথম তারা একটা সামরিক চুক্তি করেছে, যেই চুক্তি অনুযায়ী রাশিয়ার 3000 সৈন্য, 8টা যুদ্ধ জাহাজ, আপনার ওদের জঙ্গি বিমান ভারতে থাকতে পারবে। তাহলে ভারত এটা করছে কেন? ভারত ওই করছে যে ফোর্স মাল্টিপ্লায়ার বললাম ওটার জন্য এবং জোটবদ্ধতার জন্য। ও আশঙ্কা করছে যে এই এলাকায় মার্কিন প্রভাব বাড়ছে, চীনা প্রভাব বাড়ছে, সুতরাং এটাকে কিভাবে কাউন্টার করা যাবে সে তার পথ খুঁজছে। আপনি কি করছেন? আপনি বাংলাদেশ কি করছেন? আপনি কেবল একটা গণতান্ত্রিক পরিবেশ আপনার এসছে, কথা বলার সুযোগ এসছে। সেদিনও আমাদের আমারই সমসাময়িক একজন সাংবাদিক উনি বলছিলেন, এটা আবার দেখলাম আমাদের মিডিয়া খুব ভালোভাবে প্রচার করছেন যে আমরা 24টা জঙ্গি বিমান কিনবো, আপনার কিনতে যাচ্ছি চীন থেকে, মাল্টিরোল জঙ্গি বিমান আমাদের নেই, আমাদের খেতে পারি না, আমাদের জঙ্গি বিমান দিয়ে কি হবে? এই যে হাস্যকর কথাবার্তা আপনি ছুড়ে দেন, সস্তা আবেগ, এগুলো হচ্ছে কমিউনিস্টিক সেই প্রাগৈতিহাসিক যুগের চিন্তা ভাবনা। আমি একটু মুজিবুর রহমান মঞ্জুর কাছে আসতে চাই। আবু রুশদের কথাটা যদি আপনি সমাপ্তি টানেন, আকাশ প্রতিরক্ষা আমাদের এয়ারফোর্সের খুবই নাজুক বলবো না, আমাদের এয়ারফোর্সের যেই প্রতিরক্ষা পরিস্থিতি সেই জায়গাতে, এবং আমরা আমাদের সেনাবাহিনী উন্নত হবে এটা আমাদের কোনো নাগরিকের মনে হয় চাওয়ার বাইরে নেই। তাহলে অনেকেরই চাওয়ার বাইরে আছে, পঞ্চম বাহিনীর আছে। হ্যাঁ, তো অর্থাৎ মনোবলের বিষয়টা আসলে শুধু সামরিক বাহিনী না, আমাদের মধ্যেও আসলে এই ঘটনাগুলো ঘটে গিয়েছে যে আমরা ফিজিক্যালি ইন বাংলাদেশ বাট মেন্টালি ইন অন্যান্য কান্ট্রির মধ্যে মনে হয় চলে যাই। তো যেই জোটবদ্ধতার কথা বললেন আবু রুশদ, আমরা কি সেই জায়গাতে আছি? যেহেতু আমরা জিওপলিটিক্যালি একটা ত্রিভুজ আকৃতির মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, এই তিনটাকে যদি বরাবরের মতো বলি, এদের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এই আমি আগে যে আলোচনাগুলো করছিলাম তার সূত্র ধরেই ধারাবাহিকতায় যেটা বলছি সেটা হলো যে মানে আবু রুশদের কথা একটু করে এসেছেও, সেটা হলো যে আমার যেহেতু শক্তি সামর্থ্য কম এবং আমার কিছু ডিপেন্ডেন্সি আছে, আমার পররাষ্ট্রনীতির সমরনীতির পাশাপাশি একটা বড় জিনিস হচ্ছে আমার অর্থনৈতিক অবস্থাটা কি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যখন অন্যের কাছে ডিপেন্ডেন্ট থেকে যাই, যেমন ধরেন আপনি যেটা বললেন যে আমরা চায়নার কাছে ডিপেন্ডেন্ট কেন? র ম্যাটেরিয়ালের জন্য, যেহেতু আমাদের এখানে শিল্প কারখানা বেশিরভাগ আমরা চায়নার কাছে, অর্থাৎ চায়নার কাছ থেকে আমি কিনি, আমার বিকল্প হচ্ছে এদিকে ইন্ডিয়া, এর বাইরে বেশি বিকল্প আমার কাছে নাই আর্থিক বিবেচনায়। আমেরিকার কাছে আমি বিক্রি করি, আমার যেই তৈরি পোশাক সব বিষয় আমি বিক্রি করি, এবং আমার রাষ্ট্রীয় নীতি, আমার লেখাপড়া, আমার ইকোনমি অ্যান্ড রাষ্ট্রের যে কাঠামো, আমরা কিছুটা পশ্চিমা ধাঁচের কারণ, যেমন গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা পশ্চিমা চিন্তা চেতনা, আমাদের এখানকার ছেলেপেলেরা পড়াশোনা করতে কোথায় যায়? আমাদের লোকেরা মাইগ্রেট করলে কোন দিকে করতে চায়, ঠিক আছে না? তো মাঝখানে আবার ইন্ডিয়া হচ্ছে আমাদের যেহেতু নেইভার, এবং এক ধরনের ডিপেন্ডেন্সি আমাদের আছে। এখন যদি এমন হতো যে আমেরিকা, ইন্ডিয়া, চায়না এরা একই বলয়ের লোক, তাহলে আমার জন্য কোনো অসুবিধা ছিল না। আমার জন্য সমস্যা হচ্ছে এরা আলাদা আলাদা বলয় আছে, এবং এর মাঝখানে যে আরেকটা বলয় আছে সেটা হচ্ছে আমার শ্রমশক্তির জন্য আমি কিছুটা, এই যে এখন এই যে সৌদি জোটের বিষয়টা আসছে না, আমরা তো অ্যাভয়েড করতে পারছি না। মানে এবং দেখবেন আপনি আজকে 2-1 দিন ধরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা যে সৌদি জোটে যাচ্ছি, ইরানের সাথে তো আমাদের একটা, হুতিদের সাথে ইরানের সাথে আমাদের তো একটা সিরিয়াস লেভেলের কাউন্টার পরিস্থিতিতে যাচ্ছি, যেহেতু আমাদের বাংলাদেশে অতীতে কখনো আমরা এই ধরনের মেজর ডিসিশন নিই না। যদিও 1990-তে উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ টিম পাঠিয়েছিল, বাংলাদেশের সৈন্যরা গিয়েছিল কুয়েতে, আমাদের সৈন্যরা কাজ করেছে, হ্যাঁ, অপারেশন ডেজার্ট স্টর্মে করেছে। এখন কথা হচ্ছে আমার এই ডিপেন্ডেন্স, আমরা কিন্তু একটা চুক্তি করলাম কিন্তু পাকিস্তানের সাথে এবং সৌদি আরবের সাথে, ওইটাই, ওই যেটা সৌদিরা ডিক্লেয়ার করেছে যে তাদের একটা জোট, এখন ওইটা আলাদা আলোচনা। আমি যেটা বলছি আমার অর্থনৈতিক এই ডিপেন্ডেন্সির সাথে তো রিলেটেড। সো আমাকে এই জায়গাটা খেয়াল, যেমন আপনি দেখবেন যে আমাদের এবারে আমেরিকান চুক্তি নিয়ে সিরিয়াস লেভেলের সমালোচনা হচ্ছে, কিন্তু আপনি কারো কাছ থেকে একাডেমিক ডিসকাশন দেখবেন না, বুঝে না বুঝেও সমালোচনা। আপনি একাডেমিক ডিসকাশনে যদি আসেন, একাডেমিক ডিসকাশনে যদি ঢুকেন যে এই চুক্তিটা আমার কেন করতে হলো, আপনার তো মনে আছে যে ইন্টারিম সময়ে ট্রাম্প হঠাৎ করে যখন আপনার আমাদের এখানে আরোপ করে দিল, হ্যাঁ, ট্যারিফ আরোপ করে দিল, যেখানে
কত পার্সেন্ট 40+ 50%। প্রায় 50%-এর কাছাকাছি। তখন আমাদের ব্যবসায়ীরা কি করলো যে আমাদের গার্মেন্টস তো বন্ধ হয়ে যাবে, সিরিয়াস লেভেলের প্রেশার ডক্টর হলো। ইউনূস চিঠি আমাদের লিখলেন। ডক্টর ইউনূস চিঠি লিখলেন, দৌড়ায় সবাই গেলেন, যাওয়ার পরে তারা বললো যে ঠিক আছে তোমাদের এটা কমাইতে পারি, বেশি আনতে পারি যদি তোমরা আমাদের সাথে চুক্তি করতে সমর্থ হও। তাহলে এই আলোচনাগুলো তো করা দরকার যে কি পরিস্থিতিতে চুক্তিটা হয়েছে। এবং হ্যাঁ, এটা অবশ্যই চুক্তিতে এমন অপ্রাসঙ্গিক অনেক বিষয়, যেমন অনেক সামরিক ইস্যু জুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এই সামরিক ইস্যুটা নিয়ে খোলামেলা পার্লামেন্টে আলোচনা হোক বা নিজেদের মধ্যে আলোচনা হোক, যারা বিরোধিতা করছেন তারা ওপেন ডিসকাশন করুক, কিন্তু না করেই দেখা যাচ্ছে এক ধরনের মানে ম্যাল প্র্যাকটিস, নানা ধরনের, ওই যে উনি বলেছেন যে বামপন্থী বা ওই অবাস্তব দেশ চিন্তা বিক্রি থাকে, হয়ে গেলে দেশ বিক্রি, এই ধরনের আলোচনাগুলো হচ্ছে। আমি যেটা মনে করি সবসময় মনে রাখতে হবে আমার রাষ্ট্রটা এমন একটা জায়গায় আছে, জিও পলিটিক্সে আমার ইম্পর্টেন্সও আছে, আমার নানা ধরনের ঝুঁকিও আছে। আমি একটা জিনিসকে পজিটিভলি দেখি, যেটা রুলস ভাই একটু করে বলেছেন, যে বিএনপি গভর্নমেন্টের জন্য কিন্তু এটা একটা বিরাট সুবিধা। যে আমি দেখেছি যে অতীতে যেটা হয় নাই, চাইনিজরা দেখেন এবারে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশের, অতীতে আমরা দেখেছি চাইনিজরা পলিটিক্যালি ইনভলভ হয় না, ওনারা শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের ছাড়া যায় না। এবার কিন্তু আমরা চাইনিজদেরকে প্রচুর পলিটিক্যাল ইস্যুতে, পলিটিক্যাল আলোচনা ইনভলভ হতে দেখতেছি। এবং আমরা দেখতেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে তারা কিন্তু মানে ইভেন হুজুরদেরকেও চায় না, আমি দেখলাম হেফাজতে ইসলাম বা ওই যে ইসলামিক দলের নেতাদেরকেও তারা চায়না ট্যুরে নিয়ে গেছে। এবং সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওখানে গিয়ে আসলে ওরা করে কি। দেখেন চায়না থেকে কিন্তু আমাদের শিক্ষার আছে, কেন শিক্ষা আছে, চায়নাও কিন্তু ওভার পপুলেটেড একটা রাষ্ট্র। এবং মনে থাকার কথা, রুশদ ভাই আরও ভালো করতে পারবেন, আজ থেকে 30-40 বছর আগে চায়নার অবস্থা কি ছিল? দরিদ্র ছিল তারা। তাহলে চায়না থেকে আমাদের শিক্ষার আছে যে তারা কিভাবে এত জনবহুল দেশটাকে কিভাবে তারা জনশক্তিতে রূপান্তর করেছে। সো এবং সুবিধা হচ্ছে চায়না আমাদের খুব নিকটবর্তী একটা সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, ঠিক আছে। আমাদের দেশে কিন্তু এখনও আমরাও ঘুমিয়ে আছি। যেমন আমাদের এখানে মানে চাইনিজ ভাষার কিন্তু প্রচুর একটা সম্ভাবনা আছে, মার্কেট এক্সপ্লোর করার জায়গা আছে, এবং নানা ধরনের এখানে শিল্প কারখানায় কানেক্টিং মানে বাইলেটারাল এই বিষয়গুলো নিয়ে এবার প্রধানমন্ত্রীর ট্যুরে কথাও হয়েছে যে ম্যান্ডারিন ভাষা এখানে চালু হয়ে যায়। আমি একটা ওই সমস্ত বিষয়ে প্রোগ্রেসটা খুব স্লো। আমি আপনার এই প্রশ্নের ভিতরে যেটা করতে পারি সেটা হলো যে আমাদেরকে আমাদের নিরাপত্তার ইস্যুতে আমাদের কোনো না কোনো জোটের মধ্যে থাকা দরকার। আমি এই বিষয়টি নিয়ে আলোচনায় যেতে চাই। আবু রুশদ, আপনার কাছেও এটি নিয়ে থাকতে চাই যে বিরতির পরে এই উত্তরটা জানতে চাই যে চীন সরাসরি বলেছে যে বাংলাদেশের ক্ষেত্রে যেখানে যাই ঘটুক না কেন চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বের কোনো নড়চড় হবে না। এটি শি জিনপিং বলেছেন এবং তিনি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দুজনের কথা বলেছেন যে আপনার বাবা মা এইভাবে কথাটা বলেছেন। এবং সব ধরনের সামরিক এবং অর্থনৈতিক এবং পররাষ্ট্র নীতিতে তারা হেল্প করবে। এবং একটি বিষয় আপনি দেখেছেন যে ইয়াওয়েন কিন্তু এখানে বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ চীন সম্পর্কে অন্য কারোর হস্তক্ষেপ, একদম সরাসরি রাজনৈতিক বক্তব্য। আমাদের তিস্তা ব্যারেজের বিষয় আছে এবং চীনের সাথে বেশ কিছু সামরিক কারখানা তৈরির বিষয়গুলো আছে। আমরা কি যুক্তরাষ্ট্রের জোটবদ্ধতা, যেটি আপনি ইতিমধ্যেই বললেন যে জাপানে আছে, আরবের সবগুলো দেশে এরকম ঘাঁটি আছে, ইউরোপের বিভিন্ন জায়গায় এ ধরনের ঘাঁটি আছে, ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে, তো সেই জায়গাতে আমাদের কি এই দুই দেশের সাথে আমরা এরকম জোটবদ্ধ হওয়ার মতো সামরিক এবং পররাষ্ট্রনীতির অভিজ্ঞতা সম্পন্ন জায়গায় আছে কি না, আমরা কতটা পারদর্শী এই দিক দিয়ে, এটা নিয়ে ভাবার জায়গাটা কতটুকু, এবং এটি সংসদে আলোচনা আনা যায় কিনা, আনা উচিত কিনা। বিরতির পরে 1 মিনিটের মধ্যে ফিরছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত ইসমানী মির্জাপুর দিয়ে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার নিশ্চয়ই মনে আছে যে বাণিজ্য উপদেষ্টা আমাদের মেশিন টুলস ফ্যাক্টরিতে গিয়ে বলেছিলেন যে এগুলো কি পারলে বিমান তৈরি করেন। আমি এই উক্তিটি আনলাম, আবু রুশদ আপনি এটার থেকে কিছু বলতে পারলে বলতে চাই। বলেছেন যে আপনি এই যে আমাদেরকে চীন বা আমেরিকা এই সমস্ত বিষয় নিয়ে জোটবদ্ধতা বা মানে সুযোগ আছে কিনা, আমাদের এখানে কি ঘাঁটি করবেন আপনি কিনা। যা সহজ ভাষায় মুসলিম বিশ্বের মধ্যে বা দুনিয়ার মধ্যে একটা অন্যতম শক্তিশালী দেশ কোনটা, পাকিস্তান, আপনি অস্বীকার করতে পারবেন, গালি দেন, 7 সেটা নম্বর হচ্ছে দেশ রাজনৈতিক। পাকিস্তান।
7 নম্বরে আপনি ইন্ডিয়ার সাথে গত না, বছর গালিটাতে তো এই ভারতের দ্বারা না, সেটা প্রভাবিত আপনি হয়ে। দেন, আমার কোনো অসুবিধা নাই। 71 সালে তাদের ভূমিকাকে আমি সমর্থন করি না, আমার আমিও করি মুক্তিযুদ্ধকে না, আমি প্রশ্নই আসে সবসময় আপহোল্ড করি। বাট প্রশ্নটা হচ্ছে আপনি তাদের অর্থনৈতিক অবস্থাও তো ভালো না, কিন্তু তারা পৃথিবীর মধ্যে একটা শক্তি মেনটেন শক্তিশালী আছে। দেশ। সেই শক্তিটার মধ্যে আবার দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন দুইটার সাথে সমানভাবে তারা মেনটেন করে, দারুণ ব্যালেন্স আছে সেখানে। এবং তাদেরকে একমাত্র এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাকিং উইপন মানে আক্রমণাত্মক যেগুলো অস্ত্র সেটা আপনার পাকিস্তানকে দেয়, ভারতকে কিন্তু তারা দেয় না। ভারতকে দেয় কি পরিবহন বিমান, হেলিকপ্টার, আর আপনার পাকিস্তানকে দেয় কি F-16 জঙ্গি বিমান। আবার এবছর সেগুলোকে আপগ্রেড করার জন্য প্রায় $500 বিলিয়ন আপনার তারা অনুদান দিয়েছে। তাদেরকে দেয় অ্যাওয়াক্স, তাদেরকে দেয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট, এবং আরও অনেক বিভিন্ন ধরনের অস্ত্র বিলিয়ন বিলিয়ন ডলার তারা পায়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখে যে তারা মেনটেন করে। আমাদের দেশে একটা ধারণা ছুড়ে দেওয়া হয়, এটা আমি অনেক মানে আমার সহকর্মী বা অন্যদের অনেকের মধ্যেই দেখি, যে না আমরা যদি চীনের দিকে বেশি যাই মার্কিন যুক্তরাষ্ট্র মাইন্ড করবে, মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যদি যাই চীন মাইন্ড করবে। আপনি তো এখানে কাউকে এনে বসিয়ে দিচ্ছেন না, আপনি এটা তো পররাষ্ট্রনীতির মেধার ব্যাপার। এটা তো আপনি শুনেন, কাউকে আপনি বসিয়ে দিচ্ছেন না। আমি বলেছিলাম যে ঘাটির ব্যাপারগুলো বলেছিলাম, একটা উদাহরণ দিতে গেলে তাদের পার্সপেক্টিভ এরকম, বাংলাদেশের অবস্থা আরেক রকম। কিন্তু বাংলাদেশের এই এলাকাটাকে আপনি ছোট দেশ, এতটুকু একটা দেশ, এই দেশটাকে আপনি নিরাপদ রাখতে গেলে কারো না কারো সহায়তা আপনাকে লাগবে। আপনি যদি মনে করেন, আপনাকে উদাহরণ দেই, আমরা যখন পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ শুরু হলো 1976 সালের দিক থেকে, মানে 75-এর পট পরিবর্তনের পর ভিনদেশি একটি মানে দেশের সহায়তায় ওখানে সমস্ত কিছু নেমে গেল। তখন আমাদের সেনাবাহিনী খুব ছোট, আমাদের সেনাবাহিনীতে আপনার সেরকম ওয়্যারলেস ছিল না আপনার যোগাযোগ করার জন্য, মানে পার্বত্য এলাকা বা অন্য জায়গায়। আমরা তখন কি করেছি, আমাদের হেলিকপ্টারও এরকম ছিল না, কয়েকটা মানে মাত্র 4টা না কয়টা আপনার রাশিয়ান হেলিকপ্টার ছিল পুরনো। এটা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে পুরো 5 ডিভিশনের জন্য, ওইটার জন্য তো আছেই, পুরো 5 ডিভিশন সেনাবাহিনীর জন্য আমাদেরকে ওয়্যারলেস সেট দিয়েছে। আমাদেরকে হেলিকপ্টার দিয়েছে, বেল হেলিকপ্টার দিয়েছে, যেগুলো ব্যাটল প্রুভেন, এবং ওগুলো দিয়ে আমরা পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ করে সাকসেসফুলি যুদ্ধ করেছি। আমরা সেখানে আমাদের কাজ কারবার চালিয়েছি। এই জিনিসগুলো আমরা তারপরে আমাদেরকে সফিস্টিকেটেড রাডার দিয়েছে তারা, আমাদের মানে আপনার বিমান, জঙ্গি বিমান যে প্রশিক্ষণ হয় পাইলটদের, সেটার জন্য তারা আমাদেরকে বিমান দিয়েছে। তো এগুলো কিন্তু আমরা এড়িয়ে যাই। ওই যে মঞ্জু ভাই যে কথাটা বলছেন না, যে আমরা আমাদের দেশের বাস্তবতাটাকে, নিরাপত্তাটাকে ব্যাহত করে আমরা করি কি একটা হুজুগ তুলে দিই। এখন এই হুজুগটা হচ্ছে আমাদের দেশের জন্য খুব ক্ষতিকারক। আপনি যেই কথা যেটাই করেন, আপনি বাংলাদেশকে আপনি চীন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, যেখান থেকেই সহায়তা আপনি নেন না কেন, আপনাকে নিতে হবে সহায়তা, আপনি একলা পারবেন না, আপনাকে অ্যালাইনমেন্টে যেতেই হবে, আপনাকে এই জিনিসগুলোকে দাঁড় করাতে হবে। এখন চীন আমাদের একটা ভালো আপনার পরীক্ষিত বন্ধু, যেটা আপনি বলছিলেন যে তারা আমাদের মানে সাথে ওইভাবে এনগেজ হতে চায়। শুধু বাণিজ্যিক ক্ষেত্রে চীন আমাদের বেশিরভাগ অস্ত্র সরবরাহ এখনও আমরা চীনের কাছ থেকে আনি, আমাদের ট্যাঙ্কও চীনের কাছ থেকে কয়দিন আগেও এসছে এই সরকার আসার পরে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদেরকে যেইটা সবচেয়ে বেশি ক্ষতি করে, আমি যেটা দেখেছি এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে, যে বাংলাদেশে আমাদের মানুষ একটা হুজুগ তুলে দেয়, আমরা আর্মি রেখে বা সশস্ত্র বাহিনী রেখে কি করব, ওদের সাথে তো পারবো না। দেখেন ওভাবে যুদ্ধ হয় না। তাহলে তো আপনার, আমি বলতাম যে ভিয়েতনামও আমেরিকার সাথে পারার কথা ছিল না, আপনার ভিয়েতনামও চীনের সাথে পারার কথা ছিল না। এই বিষয়টি নিয়ে শেষ প্রান্তে মজিবুর রহমান মঞ্জু আপনার কাছেও আসতে চাই। আমি যেটি ছোট্ট করেই বললাম যে এই যে সার্জিও গোর আসলেন এবং তিনি ব্যবসার কথাও বলছেন এবং আরও বেশ কিছু আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। তবে আমি আপনার কাছ থেকে রাজনীতিবিদ হিসেবে জানতে চাই যে এই যে দীনেশ ত্রিবেদী সম্ভবত বাংলাদেশে, ভারত সম্ভবত তার রাজনৈতিক ইতিহাসে সেকেন্ড কোনো পলিটিক্যাল পার্সনকে হাই কমিশনার হিসেবে পাঠালেন এবং বাংলাদেশে প্রথম এই তারা দেখা করলেন। আমি জানি না এটা কূটনৈতিক দিক দিয়ে নর্মস কোথায় আসছে, সেই জায়গাটা একটু আলোচনা যদি করেন। এবং একই কথা যে আবরুশ যিনি বললেন যে কিছু সস্তা জনপ্রিয়তার কথা বলি আমরা, যে আমাদের সেনাবাহিনী দরকার কি। বাংলাদেশে অনেক মানুষই ভুলে যায় দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ বাংলাদেশ যেটি যুদ্ধ করে জয় হয়েছে, আর কোনো দেশ যুদ্ধ করেনি। জি, ওই আপনি যে কথাটা বললেন সার্জিও গোরের সাথে এখানে দীনেশ ত্রিবেদীর যে মিটিং, এটা নিয়ে তো আমরা কোনো ব্যাখ্যা এখনো পাই নাই। রহস্যজনকভাবে সরকারও এই ব্যাপারে কোনো ব্যাখ্যা চায় নাই। ঠিক আছে, এই ধরনের ঘটনা আমার জানা মতে নতুন, যে কোনো একজন দূত, বাইরের আমেরিকান প্রেসিডেন্টের দূত এসে আবার অন্য দেশের রাষ্ট্রদূতের সাথে মিটিং করেছেন, হাই কমিশনের সাথে মিটিং করেছেন, এটা আমি জানি না। যাই হোক,
বিরোধী দলীয় নেতা যদিও বলেছেন যে এটা যদি এবং সৌজন্য একটা সাক্ষাৎ হয়- ইনফরমেশন দিন, কয়েকদিন আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী যখন চীনে ছিলেন তখন আমরা শুনেছি যে দীনেশ ত্রিবেদীর সাথে বা তার সংস্পর্শে থাকা আরো 2 বা 3 জনকে আটক করা হয়েছিল পুলিশের সন্দেহভাজন হিসেবে গোয়েন্দা তৎপরতার জন্য। স্পষ্ট তথ্য না থাকলে এই সমস্ত বিষয় নিয়ে বেশি তো আলোচনা আগাবে না বেশি দূর। আমি যেটা মনে করি যে এই জিনিসগুলো পরিষ্কার থাকা ভালো। এখানে কারোর সাথে কেউ মিটিং করলে যে মহাভারত শুদ্ধ হয়ে যাচ্ছে বিষয়টা এমন না, কিন্তু যে কোনো মিটিং নিয়ে যদি কোনো প্রশ্ন তৈরি হয় সেটার আনুষ্ঠানিক ব্যাখ্যা আমেরিকানরা মানে এখানে যে দূতাবাস এটা আছে আমাদের তারাও সরকার দিতে দেবে। পারে, আমাদের সরকারও দিতে পারে, যে এটা এই ধরনের একটা বিষয় ছিল। আমি টোটাল বিষয় নিয়ে আপনি যে আলোচনাটা আজকে তুলেছেন, এখানে গতানুগতিক ডিসকাশনের মতো আজকের আলোচনাটা হচ্ছে না। হয়তো কোনো না কোনোভাবে আমাদের দুজনেরই একই রকম মত প্রতিফলিত হতে পারে। আমি যেটা মনে করি, দেখেন যে আসলে পৃথিবীতে কোনো দেশই কোনো দেশের ওই রকম বন্ধু ভাবার কোনো সুযোগ নাই, কারণ এখানে একটা স্বার্থটাই গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি সৌদি আরবে আমার এত হাজার লোক আছে, এত লক্ষ লোক আছে, ওদের শ্রমশক্তি লাগতেছে বলেই তো, আমার দেশের জনশক্তির চাহিদা আছে বলে লাগতেছে। আবার এটা সত্য যে তার বিকল্প যদি সুযোগ থাকে তাহলে তো আমি একটা কম্পিটিশনের মধ্যে পড়ে যাবো, এবং আমরা পড়েছিও বিভিন্নভাবে। কারণ আপনি দেখুন বিভিন্ন দেশে কিন্তু নেপালি শ্রমিকদের গুরুত্ব বেড়ে যাচ্ছে। কথা হচ্ছে আমি সবসময় গুরুত্ব দিতে চাই এই জায়গায় যে আমার ইকোনমি যদি মজবুত না হয়, আমি তো মনস্তাত্ত্বিকভাবে দাস হয়েই আছি। আমাদের দেশে যেটা বলছে সস্তা জনপ্রিয়তার জন্য, জানেন এই যে কথা বলো এখন বিপজ্জনক। আমি জানি না, এই যে রুশ ভাই এতগুলো কথা বললেন, কেউ হয়তো বলবে যে এই লোকটা তো আমাদের দেশকে অন্যদের হাতে দিয়ে দিতে চায়। ঠিক আছে, আপনি কথা বলতে, এই যে মন খুলে কথা বলা যায় না, ডিসকাশন তো আমরা করতে পারি। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে যদি বলা হয় যে আমেরিকান পাসপোর্ট দেওয়া হবে, লাখ লাখ লোক এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত। কিসের জন্য? শুধু একটা উন্নত জীবনের প্রত্যাশায়। এই তো। তা আপনার দেশে এসে ঘাঁটি করবে কি? আপনি নিজেই তো মাইগ্রেট করে চলে যেতে চান এখান থেকে। তাহলে এটা আমাদের একটা জাতীয় হতাশার জায়গা না? এটা আমাদের একটা জাতীয় ফেলিওরের জায়গা না? হ্যাঁ, ফেলিওরের জায়গা বলে কি এখানে আমরা এখন হাহুতাশ করবো না? আমাদেরকে এখান থেকে উন্নতির চেষ্টা করতে হবে। কথা হচ্ছে 1971 সালের যুদ্ধেও আমাদের কিন্তু একটা অ্যালাই করতে হয়েছে। আমাদের ইন্ডিয়া সাহায্য নিতে হয়েছে, ইভেন তখনকার যুগের যে 2 পরাশক্তির মধ্যে একটা পরাশক্তির সাহায্য আমাদেরকে নিতে হয়েছে। তাহলে আমাদের তুলনায় পাকিস্তানি সেনাবাহিনী কত পাওয়ারফুল ছিল, তারপর তারা হারতে হয়েছে। তো আমি এই জন্য বলছি যে ওই যে ইন্ডিয়ান মন্ত্রীরা যখন হুমকি দিচ্ছে না, আমরা বলছি ভাই এত আমাদেরকে এত বন্ধুহীন মনে করেন কেন? আমাদের সাথে যুদ্ধ করতে চান, হ্যাঁ আমাদের এখানে আগ্রাসন চালাতে চান, তো আমরা তো এত বন্ধুহীন রাষ্ট্র না। এখন কথা হচ্ছে স্বার্থ ছাড়া যেহেতু কেউ বন্ধুত্ব করবে না, এটাও যেমনি ঠিক, আবার আমাদের স্বার্থটাও আমাদেরকে দেখতে হবে। সো এইটা কিন্তু একটা নিরন্তর স্ট্রাগল আমাদের জন্য। এখানে যে 3টা জিনিসকে আমি পাশাপাশি রাখতে চাই, একটা হচ্ছে আমার অর্থনৈতিক সমৃদ্ধি লাগবে, আদারওয়াইজ আমি কারোর সাথেই ফাইট করে, কারোর সাথে এই লড়াই করে সম্মানের সাথে টিকতে পারবো না। আমার অর্থনৈতিক সমৃদ্ধিটা লাগবে। 2 নাম্বার হচ্ছে আমার সামরিক শক্তিও পাশাপাশি আমার সামর্থ্য অনুসারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, এবং অর্থনৈতিক, সামরিক এবং ভৌগোলিক সব ধরনের বন্ধুত্ব এক্সপ্লোর করতে হবে। এবং এই চেকস অ্যান্ড ব্যালেন্স যদি আমরা করতে না পারি, আমরা যদি কোনো একদিকে নির্দিষ্ট দিকে ঝুঁকে যাই, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। যেটা শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলেছেন। উনি পুরোপুরি ভারতের কোলে উঠেছেন, ফলে আমরা কিন্তু এক ধরনের চাপের মধ্যে পড়েছি। এটা এই যে ধরেন ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে বিএনপি যদি ইন্টারিম গভর্নমেন্টের ওই জায়গাটাকে, যেহেতু খলিল সাহেবকে দেখা গেল যে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে নীতিগত জায়গায় এক ধরনের ছক আছে। শেষ প্রান্তে আমি 30 সেকেন্ড আপনাকে বলি যে এই যে দেখা করলো দীনেশ ত্রিবেদীর সাথে, এর ঘন্টা 2 পরে কি হলো, ভারত সরকার তাদের যে সংসদের ইয়েতে কি বলতে বাধ্য হলো যে শেখ হাসিনা ওখানে থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না। আপনি এটাও কিছুটা রিলেট করার চেষ্টা করেন, আমি একটু হিন্টস দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস হলো, আপনার এত কিছুর কথা আমি শেষ একটা কথা বলি একজন ইটালিয়ান কূটনীতিবিদের একটা উদ্ধৃতি দিয়ে, যে কূটনীতি হলো এমন শিল্প যেখানে অন্যকে দিয়ে নিজের উদ্দেশ্য সফল করানো হয়। ঠিক আছে, আপনি ছোট দেশ, এই যে অন্যকে দিয়ে নিজের উদ্দেশ্য সফল করাবেন, যেটা জেনারেল জিয়া করেছেন। অর্থাৎ আমাদের আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের যে অতিথি তাদের কাছ থেকে যেটি বুঝলাম যে আমাদের সবচেয়ে বড় সমরাস্ত্র হলো আমাদের মেধা দিয়ে আমরা যেমন পাকিস্তানকে হারানোর জন্য ভারতকে
সেই সময় অ্যালাই করেছিলাম, প্রয়োজনে অন্য কোনো দেশকে হারানোর জন্য আরও কোনো দেশকে আমরা অ্যালাই করব। এটি আমাদের পররাষ্ট্রনীতির মেধার উপরে নির্ভর করবে। আমরা নতুন বাংলাদেশের জায়গা থেকে সেইভাবেই চিন্তা করছি, যদিও দুর্ভাগ্যবশত যে 54 বছর 55 বছর পরে এসেও আমরা এই ধরনের চিন্তাতেই আছি। আমাদের এখন চিন্তা করার কথা ছিল যে আমরা নিজেরা বিমান বানাবো, নিজেরা সাবমেরিন বানাবো, কিন্তু আমরা এখনও পররাষ্ট্রনীতি আমাদের কোন জায়গায় কীভাবে থাকবে সেটি নিয়ে আমরা আলোচনা করছি। যাই হোক, দেরি হলেও আমরা করছি। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।